বন্ধুরা নমস্কার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথ কি পদত্যাগ করবেন? তাকে কি পদত্যাগ করতে বলা হবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কি যোগী আদিত্যনাথের পদত্যাগ চাইবেন? হঠাৎ করে যোগী আদিত্যনাথের পদত্যাগের প্রশ্নটা চলে এলো এই কারণে, কারণ শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দ মহারাজ তিনি যোগী আদিত্যনাথকে মিথ্যাবাদী বলেছেন এবং তিনি বলেছেন যে সন্ন্যাসীদেরকে অন্ধকারে রেখেছেন, তিনি মুখ্যমন্ত্রী পদে থাকার যোগ্য না, তাকে পদত্যাগ করা উচিত, তিনি অবিলম্বে পদত্যাগ করুন তিনি বলেছেন। এবং এই কুম্ভ মেলাতে যে বিপর্যয় ঘটেছে তার জন্য তিনি তাকে প্রচণ্ডভাবে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এই আক্রমণ এবং তার পদত্যাগকে দাবি করার কারণে এটা নিয়ে ব্যাপকভাবে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এমনিতে যোগী আদিত্যনাথকে দিল্লির যে বিজেপি লবিটা, সর্বভারতীয় লবি, সেই লবি খুব একটা পছন্দ করেন না, এটা সবাই জানেন। অমিত শাহর কাছে যোগী আদিত্যনাথ রাজনৈতিকভাবে একটা চ্যালেঞ্জ, কারণ নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বের পরে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন জনের বিভিন্ন মত চলে আসে। কেউ মনে করেন যে মোদির জায়গাতে অমিত শাহ আসবেন, অমিত শাহই একমাত্র সেই ব্যক্তি যিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে প্রিয় লোক, এই কথাটা কেউ কেউ মনে করেন। অনেকে মনে করেন যে আরএসএস এর সমর্থন নিয়ে এবং বিজেপির মধ্যে একটা বিরাট অংশের সমর্থন নিয়ে যোগী আদিত্যনাথ পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বিজেপি ক্ষমতায় থাকলে। আবার কেউ কেউ মনে করেন আরএসএস এর অনেক কাছের লোক হলেন নীতিন গডকরি, যিনি নাগপুর থেকে এমপি, যে সেই নীতিন গডকরি নরেন্দ্র মোদীর জায়গাতে প্রধানমন্ত্রী পদে বসবেন। এরকম নানান জনের নানা মত। কিন্তু অমিত শাহের সামনে সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ কিন্তু যোগী আদিত্যনাথকে হিন্দুত্বের পোস্টার বয় বলা হয় যে অমিত শাহের বিশ্বাসযোগ্যতা এজ এ হিন্দু লিডার যতটুকু তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্বাসযোগ্যতা যোগী আদিত্যনাথের। সেই আদিত্যনাথ এবার মহাকুম্ভ 144 বছরে একবার যে মহাকুম্ভ হয়, সে মহাকুম্ভ আয়োজনের ব্যাপারে যথেষ্ট উৎসাহী এবং তিনি আয়োজনও ব্যাপক করেছেন। এটাও খুব মিথ্যে কথা হবে না, কিন্তু তিনি এই আয়োজনের মধ্যমণি হয়ে তিনি বারবার নিজেকে সামনেও রাখছেন। শুধু যে তার সরকার কাজ করছে তাই না, তিনি নিজেকেও কিন্তু প্রমোট করছেন, প্রজেক্ট করছেন। কারণ এই মহাকুম্ভ আয়োজনের মধ্য দিয়ে তিনি সারা দেশের মানুষের কাছে, বিশেষ করে হিন্দুদের কাছে একটা বিশেষ জায়গাতে তিনি পৌঁছে যেতে পারেন, এটাও মনে করা হয়েছে এবং তার জন্য তার চেষ্টারও কোনো খামতি নাই। কিন্তু এই অবস্থাতে যে পদপিষ্ঠ হয়ে মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে, এবং সংখ্যাটা একেবারে কম না, কেউ বলছেন 30 জন, কেউ বলছেন যে এই সংখ্যাটা অফিসিয়ালি যাই হোক না কেন আনঅফিসিয়ালি অনেক বেশি, কেউ বলছেন যে সত্য ঘটনা কি সরকার লুকোতে চেষ্টা করছে। এর মধ্যে অবিমুক্তেশ্বরানন্দ, যিনি আপনার জ্যোতিষপীঠের শঙ্করাচার্য, তিনি যে কথাগুলো বলেছেন এগুলি তো সাংঘাতিক, শুলের মতন গিয়ে লাগছে আদিত্যনাথের গায়ে, এবং বিজেপি খুব অস্বস্তিতে পড়ে গেছে। কারণ এই কথাগুলো যদি কোনো কংগ্রেসি নেতা বলতেন, কোনো আম আদমি পার্টির নেতা বলতেন, অন্য কোনো রাজনৈতিক দলের নেতা বলতেন, তাহলে বলতে পারতেন যে এরা হিন্দু বিরোধী, এরা এই সনাতনী বিরোধী এবং সনাতন ধর্মের এই অনুষ্ঠানকে সবচেয়ে বড় অনুষ্ঠানকে বা পৃথিবীর মধ্যে সবচেয়ে অনুষ্ঠানকে কলঙ্কিত করতে চাই, কথাগুলো বলতে পারতেন। কিন্তু যিনি আজীবন গেরুয়াধারী, যিনি হিন্দুদের মধ্যে সনাতন ধর্মে সর্বোচ্চ পদে থাকা 4 জন শঙ্করাচার্যের মধ্যে একজন, যিনি সমস্ত ব্যাপারে একজন ঋষি, একজন সাধু যেরকম ভাবে, একজন সন্ন্যাসী যেরকম ভাবে নির্ভীকভাবে কথা বলার ক্ষমতা থাকা উচিত, সেই রকম ভাবে যিনি কথা বলেন প্রত্যেকটা ব্যাপারে, তার কথাকে তো কংগ্রেসের কথা, তারপরে হিন্দু বিদ্বেষী, সনাতন বিরোধী এই কথাগুলো বলার কোনো সুযোগ নেই এক্ষেত্রে। যার কারণে যোগী আদিত্যনাথ চুপ হয়ে গেছেন, যার কারণে দিল্লি সর্বভারতীয় বিজেপি নেতারা চুপ হয়ে গেছেন। কিন্তু এই মন্তব্যের কারণে যদি কেউ খুশি হয়ে থাকেন মনে মনে, অনেকেই মনে করেন আর কি, তিনি হলেন কে? একজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একজন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, একজন হলেন জেপি নাড্ডা, বিজেপির সর্বভারতীয় সভাপতি। কেন? কারণ হলো তারা অনেক দিন ধরেই তারা
যোগী আদিত্যনাথের ওপরে অসন্তুষ্ট ছিলেন এবং যোগী আদিত্যনাথ আপনার মানে 2019 সালে সম্ভবত দুটো লোকসভার উপনির্বাচনে প্রথম দিল্লি সর্বভারতীয় নেতাদের পছন্দের প্রার্থীকে হারিয়ে দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন বলে বলা হয়। তার বিরুদ্ধে একটা দলের ভেতরে সুপ্ত একটা অভিযোগ রয়েছে, গুপ্ত অভিযোগ রয়েছে। তো সেই থেকে তাদের মধ্যে লড়াইটা, এবং এটাও বলা হয় যে আদিত্যনাথ দিল্লি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন, এইটা দিল্লির লবি কোনোভাবেই চায়নি। কিন্তু উত্তরপ্রদেশে 2017 সালে বিজেপি মানে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এমন একটা অবস্থা সৃষ্টি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আদিত্যনাথের সমর্থকরা, যাতে তারা বাধ্য হয়ে যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী পদে মেনে নেন। আবার আদিত্যনাথ সেই ব্যক্তি যিনি কিন্তু আরএসএস ব্যাকগ্রাউন্ডের না, তিনি আপনার নাথ সম্প্রদায়ের ধর্মগুরু, কিন্তু তিনি আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন না, আরএসএস এর প্রচারক ছিলেন না। আরএসএস ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনার সরাসরি রয়েছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, যিনি আরএসএস এর প্রচারক ছিলেন, এছাড়াও আরএসএস এর স্বয়ংসেবক ছিলেন মানে বিজেপিতে অধিকাংশ বড় নেতা। তো কিন্তু আদিত্যনাথের সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল না। অনেকের ধারণা যে আরএসএসও আর আদিত্যনাথকে চায়নি প্রথম দিকে, কিন্তু পরবর্তী সময়ে আরএসএস এর সঙ্গে যখন বিজেপির একটা দ্বন্দ্ব দেখা দেয়, নরেন্দ্র মোদীর সঙ্গে মোহন ভাগবতের একটা ছায়া যুদ্ধ বা বলতে পারেন একটা কি বলবো শীতল যুদ্ধ চলছে মানে রাজনৈতিকভাবে, তখন আরএসএস কিন্তু যোগী আদিত্যনাথের হাত ধরেছিল। মোহন ভাগবতের সঙ্গে যোগী আদিত্যনাথের বৈঠক হয়েছিল। অনেকেই মনে করছেন যে আরএসএস এখন যোগী আদিত্যনাথকে সামনে রেখে মোদী অমিত শাহের গ্রুপটাকে রাজনীতির কেন্দ্রবিন্দু থেকে সরাতে চাইছেন এবং সেই জায়গাতে আদিত্যনাথকে আনতে চাইতেন এবং আদিত্যনাথকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। আদিত্যনাথ এবং মোহন ভাগবতের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে বলেই সবাই মনে করছেন। এই রকম অবস্থাতে যখন একটা বিপর্যয় ঘটে যায়, সেই বিপর্যয়ের পরে মুখ্যমন্ত্রী এটা মানে গুজবে কান না দেওয়ার জন্য বারবার আপিল করেন এবং যে মৃত্যু হয়েছে সেই কথাটা বলেননি। তার ফলে সন্ন্যাসীদের মধ্যে একটা বিরাট অংশ প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। একটা অংশ ঠিক আছে যোগী আদিত্যনাথের হয়ে বারবার সাফাই গাইছেন, কিন্তু একটা বিরাট অংশ ক্ষুব্ধ রয়েছে। এই ক্ষুব্ধ অংশটার হয়েই আপনার অভিমুক্তেশ্বরানন্দ মহারাজ তিনি কিন্তু একেবারে মিডিয়ার সামনে বলা যায় গর্জন করেছেন এবং তিনি সরাসরি মিথ্যেবাদী আখ্যা দিয়েছেন। যোগী আদিত্যনাথকে আখ্যা দিয়ে তিনি তার পদত্যাগের দাবি করেছেন। এখন অমিত শাহ কেন খুশি? কারণ অমিত শাহের এটা আমি বলছি আর কি, যে এটা অনেকে মনে করছেন যে অমিত শাহ খুশি হবেন বা দিল্লির লবি খুশি হবেন, এই কারণে দিল্লির লবি তো পেরে উঠছিলেন না যোগী আদিত্যনাথের সঙ্গে। এখন তার পদত্যাগে দাবি করছে হিন্দু সন্ন্যাসী। এই যুক্তিতে আগামী দিনে যদি বিজেপির মধ্যেও দাবি উঠে যায়, বিজেপির সর্বভারতীয় নেতাদের মধ্যেও যদি কাউকে দিয়ে দাবি তুলে দেওয়া হয় যে মানে দলের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য, সরকারের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য আদিত্যনাথের পদত্যাগ করা উচিত, আদিত্যনাথকে জাতীয় রাজনীতিতে নিয়ে আসা হোক, কেন্দ্রে মন্ত্রী করা হোক, তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার জন্য বলা হোক, এই দাবি যদি এইভাবে উঠে যায় সেক্ষেত্রে অমিত শাহের জন্য সুবিধা হবে যে একবার যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে যোগী আদিত্যনাথকে সরিয়ে দেওয়া যায়, তাহলে কেন্দ্রীয় মন্ত্রী করা হলেও তার কিন্তু প্রধানমন্ত্রী পদের যে দাবিটা, সে দাবিটা অনেক দুর্বল হয়ে যাবে। বলা যাবে যে অমিত শাহর সামনে থেকে একটা রাজনৈতিক কাঁটা সরে যাবে। এই কারণে বিজেপির আভ্যন্তরীণ যে রাজনৈতিক দ্বন্দ্ব, লড়াই ইত্যাদি, সেই লড়াইয়ের কারণে অভিমুক্তেশ্বরানন্দের এই দাবি কি শেষ পর্যন্ত বিজেপি মেনে নেবে? শেষ পর্যন্ত কি যোগী আদিত্যনাথ দলের ভাবমূর্তি রক্ষা করার স্বার্থে, সরকারের ভাবমূর্তি রক্ষা করার স্বার্থে, কারণ 27-এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, তার আগে পদত্যাগ করতে কি বাধ্য হবেন? না, তিনি কিন্তু ক্ষত্রিয়, তিনি কিন্তু মানে পাল্টা দেওয়ার নীতিতে বিশ্বাসী না, তিনিও পাল্টা দিয়ে আবার তিনি পুরো পরিস্থিতিটাকে নিজের অনুকূলে নিয়ে নেবেন। কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সটা খোলা রয়েছে, জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে, ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।